ঠিক আছে, সেগুলো থেকে কিন্তু এখন শুধুমাত্র অব্যয় পরিভাষাটাই বাদ দিয়ে দিছে, অর্থাৎ বলা চলে এখন বর্তমান ব্যাকরণে অব্যয় পদ নাই। তার জন্য আসছে হলো যোজক, অব্যয় পরিভাষাটা ব্যবহার করে। আর অব্যয়ের যে কিছু অংশ আছে সেগুলো দিয়ে নতুন করে পদ হয়েছে। ক্রিয়া বিশেষণ আগের বইতে পদ ছিল না, এখন সেটাও পদ। এখন এই দিক থেকে এই জন্য যে নানান জনের নানান কথা, নানান মত, এগুলো কয়টা পড়বেন কয়টা মনে রাখবেন, তার চাইতে বড় কথা হলো আপনাদের বই পুস্তকে যখন রাইট দেওয়ার প্রসঙ্গ থাকে তো তখন সবসময় বোর্ডের বইটাই ফলো করাটাকে গুরুত্ব দেওয়া হয়। সেক্ষেত্রে বর্তমান সময়ে যে লেটেস্ট বইগুলো আছে এগুলো একটু ফলো করলে সর্বোচ্চ ভালো হয়। আচ্ছা, তো আসেন শুরু করি। যে বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে, আবার বাক্যান্তর্গত প্রত্যেকটি শব্দকে পদ বলে। পদ 8 প্রকার। এখানে একটা ছোট্ট কথা আবার বলে রাখা ভালো, ঠিক আছে? এগুলোকে এখন পদও বলে না, এখন বলে ব্যাকরণিক শব্দশ্রেণী। তো ব্যাকরণিক শব্দশ্রেণী তার মানে এখন আর ওই পদ নামেও ডাকে না। তো যাই হোক, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক ইত্যাদি ইত্যাদি মিলে হলো 8 রকম। তার মধ্যে আমরা এখন পড়ব, প্রথমে আসি বিশেষ্য নিয়ে। এটা সহজ, কোনো কিছুর নামকেই বলে বিশেষ্য, সবাই পারে। কত প্রকার, ঠিক আছে? আপনারা একটু বোর্ডটা খেয়াল করেন। বোর্ড খেয়াল করলে দেখবেন যে বিশেষ্যকে প্রথমত 3 ভাগে ভাগ করা হয়: সংজ্ঞা বিশেষ্য, সাধারণ বিশেষ্য এবং অন্য শব্দ শ্রেণীজাত বিশেষ্য। ঠিক আছে? সংজ্ঞা বিশেষ্য কোনো কিছুর সংজ্ঞা, ভৌগোলিক স্থান, ভৌগোলিক নাম, কীর্তি ইত্যাদি ইত্যাদি বিশেষ্যকে সংজ্ঞা বিশেষ্য বলে। যেমন ধরেন মানুষ, গরু, ছাগল, হিমালয় ইত্যাদি ইত্যাদি এই গ্রুপে পড়ে। তারপর থাকে সাধারণ বিশেষ্য এবং অন্য শব্দ শ্রেণীজাত বিশেষ্য। তাইলে সাধারণ বিশেষের মধ্যে পড়ে সাধারণ বিশেষ্য, এটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুসারে, অর্থাৎ আমরা ইন্দ্রিয় দিয়ে কি সেটি ধরতে পারি না পারি না, এদিক থেকে দুরকম মূর্ত এবং ভাব বিশেষ্য, সেটাকে গণা যায় কি গণা যায় না, সেদিক থেকে আবার 3 প্রকার: গণন বিশেষ্য, পরিমাণ বিশেষ্য এবং সমষ্টি বিশেষ্য। আবার এই বিশেষ্যটা কি সজীব না নির্জীব, এদিক থেকে 2 প্রকার: সজীব এবং অজীব। সর্বশেষ ভাগ অন্য শব্দ শ্রেণীজাত, সেখান থেকে আবার 3 প্রকার: ক্রিয়া বিশেষ্য, বিশেষণজাত, প্রয়োগ নির্ধারিত বিশেষণ। অর্থাৎ প্রয়োগ করলে এক বিশেষ্য আরেকটা হয়ে যায়। তো আমরা একটু পরে কথা বলি এটা নিয়ে। আসলে শুরু করি এখন। শ্রেণীবিভাগটা আশা করি দেখতে পারতেছেন আপনারা, যে বিশেষ্য কোনো কিছুর নাম। তাহলে প্রথম সংজ্ঞা বিশেষ্যটাকে বললাম তো, যে কোনো কিছু সংজ্ঞা, নাম ইত্যাদি ইত্যাদি বোঝালে সেটা সংজ্ঞা বিশেষ্য হয়। যেমন মানুষ, বই, পুস্তক, রবীন্দ্রনাথ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপর থাকে সাধারণ বিশেষ্য। এটি সাধারণত আমরা যে বিশেষ্যগুলো বুঝি এটা সেটার মধ্যেই পড়ে। 3 প্রকার বা 3 দিক থেকে ভাগ করা হয় এটাকে, সাধারণ বিশেষ্য আবার 3 প্রকার। ঠিক আছে, আবার একটু খেয়াল করেন। প্রথমে বিশেষ্যকে 3 ভাগে ভাগ করা হয়েছে, সংজ্ঞা বিশেষের প্রকারভেদ নাই, কিন্তু সাধারণ বিশেষ্য আবার 3 প্রকার। ঠিক আছে, আমি 4টা ক্লাস শুরুর আগেই লিখে রেখেছি সুবিধার জন্য। ঠিক আছে, নাহলে ওইটা লিখতে গেলে অনেক সময় ব্যয় হয়, ততক্ষণ আপনাদের মানে অযথা বসে থাকতে হয়, এই জন্য আগেই লিখে রাখছি। তো ইন্দ্রিয় গ্রাহ্যতা যেটা বলতেছিলাম, যে ওই বিশেষ্যটাকে কি ইন্দ্রিয় ধরতে পারে নাকি পারে না, এদিক থেকে বিশেষ্যটাকে আবার দেখেন 2 ভাগে ভাগ করা হয়: একটা মূর্ত বিশেষ্য আর একটা ভাব বিশেষ্য। মূর্ত বিশেষ্য হলো যে বিশেষ্য দেখা যায়, যে বিশেষ্যকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, সেগুলো হচ্ছে মূর্ত বিশেষ্য। যেমন ইট, কাঠ, টেবিল, চেয়ার, পাথর এগুলো। এরপর থাকে হলো ভাব বিশেষ্য। ঠিক আছে, ভাব বিশেষ্য যেগুলো মূর্ত নয়, তার ঠিক উল্টাটা, যেমন দয়া, মায়া, স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা এগুলো। ঠিক আছে, এরপর সাধারণ বিশেষের আরেকটা ভাগ হলো গণনযোগ্যতা অনুযায়ী, অর্থাৎ গোনা যায় কি যায় না সেদিক থেকে এই বিশেষ্যটাকে আবারও 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গণন বিশেষ্য, মানে এটা হচ্ছে, তারপর পরিমাণ বিশেষ্য এবং সমষ্টি বিশেষ্য। গণন বিশেষ্য এটা গোনা যায় কি যায় না,
যেমন ধরেন ইট কাঠ পাথর টেবিল চেয়ার মানুষ, এগুলো গোনা যায়, তাই এগুলো গণন বিশেষের মধ্যে পড়ে। আবার কোনো বিশেষ্য আছে যেগুলো গণা যায় না কিন্তু পরিমাণ করা যায়, যেমন তেল, লবণ, চিনি, আটা, বালু, মাটি, এগুলো পরিমাণ বিশেষের মধ্যে পড়ে। আবার সমষ্টি বিশেষ্য, সমষ্টি হলো অনেক সময় দেখা যায় যে একটাও না, আবার পৃথিবীর সবও না, কিন্তু একটা নির্দিষ্ট সমষ্টি বা যোগফল মিলে এক ধরনের বিশেষ্য তৈরি হচ্ছে। যেমন ধরেন সভা, সমিতি, তারপর ঝাঁক, বহর, দল, গ্রাম, পঞ্চায়েত, এগুলো হচ্ছে ওই আপনার কী বলে সমষ্টি বিশেষের মধ্যে পড়ে, এগুলো যোগফল। ঠিক আছে, তো এই হলো গণনযোগ্যতার দিক থেকে শ্রেণীবিন্যাস। এবার সজীবতার দিক থেকে, অর্থাৎ যে বিশেষ্যটিকে আমরা বলছিলাম এটা কি সজীব না অজীব। যদি সজীব বিশেষ্য হয়ে থাকে, যদি ওই দিক থেকে দেখেন আপনি জীবন আছে কি নাই, তাহলে সমস্ত বিশেষ্যগুলোকে আবারও দুই ভাগে ভাগ করা হয়, একটা সজীব বিশেষ্য আর একটা অজীব বিশেষ্য। এখন সজীব বিশেষ্যের মধ্যে পড়বে ওই আপনার কি বলে এটাকে, যে গরু, ছাগল, মানুষ ইত্যাদি ইত্যাদি যেগুলোর জীবন আছে, প্রাণ আছে সেগুলো। আর অজীব বিশেষের মধ্যে পড়বে হলো ওই যেগুলো প্রাণ নাই, ইট কাঠ পাথর টেবিল চেয়ার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এরপর অন্য শব্দ শ্রেণীজাত বিশেষণ আছে, এগুলো সরাসরি বিশেষ্য না, ঠিক আছে, কিন্তু বিশেষের কাজ করে। যেমন ক্রিয়া বিশেষ্য, ঠিক আছে, ক্রিয়া বিশেষ্য হলো এই বিশেষ্যগুলো অনেকটা ক্রিয়া থেকে জাত, ঠিক আছে, যেমন করা, যাওয়া, খাওয়া, হওয়া, থাকা, দর্শন, গমন, ভোজন ইত্যাদি, এগুলো হচ্ছে গিয়ে আপনার ওই ক্রিয়া বিশেষের মধ্যে পড়ে। তারপর বিশেষণজাত বিশেষ্য, বিশেষণজাত বিশেষ্য, এই বিশেষ্যগুলো সাধারণত বিশেষণ থেকে জাত, বিশেষণ থেকে উৎপন্ন। যেমন ধরেন মধুরতা, মধু হলো বিশেষণ, তারপর তা যুক্ত হইলে ওরা বিশেষ্য হয়ে গেছে, ঠিক আছে। দিন থেকে দীনতা, এরকম বহু প্রত্যয় আছে যেগুলো বিশেষের শেষে বসে, বিশেষণের শেষে বসে বিশেষ্য পদ গঠন করে, সুতরাং এগুলোকে বিশেষণজাত বিশেষ্য বলে। তারপর প্রয়োগ নির্ধারিত বিশেষ্য, প্রয়োগ নির্ধারিত বিশেষ্য, এগুলো একটা পদ বাক্যে কি হিসাবে ব্যবহৃত হচ্ছে তার উপরেও ওটা বিশেষ্য না বিশেষণ সেটি নির্ধারিত হয়, ঠিক আছে। তাহলে চারটা থাকলো, আমরা এখন চারটা মুছে দিয়ে ওই যে প্রয়োগ নির্ধারিত বিশেষ্য নিয়ে একটু কথা বলি, হয়তো আপনাদের আরেকটু সুবিধা হবে, ঠিক আছে। তাহলে বিষয়টা আরেকবার বলছি, আপনারা খেয়াল করে দেখেন যে প্রথমত কোনো কিছুর নামকে বিশেষ্য বলে তিন রকম: সংজ্ঞা বিশেষ্য, সাধারণ বিশেষ্য, অন্য শব্দ শ্রেণীজাত বিশেষ্য। সাধারণ বিশেষ্য তিন প্রকার: ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুসারে বিশেষ্য, গণনযোগ্যতা অনুসারে বিশেষ্য, সজীবতা অনুসারে বিশেষ্য। ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুসারে বিশেষ্য দুরকম: মূর্ত বিশেষ্য এবং ভাব বিশেষ্য। গণনযোগ্যতা অনুসারে তিন রকম: গণন বিশেষ্য, পরিমাণ বিশেষ্য এবং সমষ্টি বিশেষ্য। সজীবতা অনুসারে বিশেষ্য দুরকম: সজীব বিশেষ্য এবং অজীব বিশেষ্য। অন্য শব্দ শ্রেণীজাত দিক থেকে বিশেষ্য আবার তিন প্রকার: ক্রিয়া বিশেষ্য, বিশেষণজাত বিশেষ্য এবং প্রয়োগ নির্ধারিত বিশেষ্য, ঠিক আছে। তাহলে বিশেষ্যকে প্রকার ভেদভেদ সহ আপনি অন্ততপক্ষে 10-12 রকমের ভাগ করতে পারতেছেন, ঠিক আছে। এখন চারটা মুছে দেব। প্রয়োগ নির্ধারিত বিশেষ্য নিয়ে একটু কথা বলি। যেমন একটা শব্দ, এটা নিলাম ভালো, ঠিক আছে। এটা যে কাউকে জিজ্ঞেস করলে সে বলবে এই পদটা বিশেষণ, ওটি আসলেই বিশেষণ, কিন্তু ব্যবহারের কারণে এই পদটাই অনেক সময় বিশেষ্য হয়ে যায়, সেটিকে বলে প্রয়োগ নির্ধারিত বিশেষ্য। যেমন এরকম যদি থাকে যে ভালো মানুষ, তাহলে এখানে ভালো মানুষ হচ্ছে বিশেষণ, ভালো হচ্ছে বিশেষণ, এই যে এই পদটা হচ্ছে বিশেষণ। আবার এভাবে যদি আমরা ব্যবহার করি, এরকম যদি হয়, কি ভালোটা দেখলেন, এখানে কিন্তু এই যে ভালো, এটা হয়ে গেছে বিশেষ্য। এই ধরনের বিশেষ্যকে বলে প্রয়োগ নির্ধারিত বিশেষ্য। তো আমার পরামর্শ হলো এই প্রয়োগ নির্ধারিত বিশেষ্যগুলো আপনাদের খুব ভালো মতো খেয়াল করতে হবে। অনেক সময় বাক্য থেকে ওই কারকের মতো করে
নিচে দাগ দেওয়া বলে এটা কোন বিশেষ্য, যদিও সব সময় আসে না কিন্তু অনেক সময় আসে, যেটা কোন পদ। ঠিক আছে, তো এটা আপনাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখবেন যে বিশেষ্য বিশেষণ হয়ে গেছে, আবার বিশেষণকে বিশেষ্য হিসাবে আনছে, আবার অব্যয় পদটাকে সর্বনাম বানাইছে, সর্বনামটাকে বিশেষ্য বানাইছে। সুতরাং এগুলো একটু ভালো মতো খেয়াল করে নেওয়া লাগবে। এখন দেখেন যে এই যে বিশেষ্য শ্রেণীবিভাগটা আমরা পড়লাম, ঠিক আছে, এটি কিন্তু আপনার কোনো পাঠ্য বইয়ের সাথে সম্পৃক্ত না। এইভাবে কোনো পাঠ্য বইই লেখে না, বলেও না। এভাবে শিখলে আপনার ঝামেলা বাড়বে ছাড়া কমবে না। কেন, একটা উদাহরণ দেই। এই কলম, এই শব্দটা ধরলাম, এটা কেউ বলবে যে এটা অজীব বিশেষ্য, তার কথা ঠিক। কেউ বলবে এটা গণন বিশেষ্য, তার কথাও ঠিক। কেউ বলবে এটা সংজ্ঞা বিশেষ্য, তার কথাও ঠিক। কারণ নানানভাবে শ্রেণীবিন্যাস করলে তো এটা এক এক শ্রেণীতে পড়বেই। সুতরাং আমরা এই এত শ্রেণীবিভাগ এগুলোর ধারে পাশে না যাওয়াটাই মনে হয় আমাদের ভালো। গেলে আপনারও সমস্যা, আপনার যাতে বেশি সমস্যায় ভুগবে আপনার ছাত্রছাত্রীরা। কারণ তারা তাদের স্পেসিফিকলি একটা লিখতে হবে অথবা অবজেক্টিভে একটা উত্তর দিতে হবে। সেজন্য ঘুরে ফিরে আমরা সেই আবার আগের কথায় চলে আসতেছি যে আমাদের অবশ্যই 9-10 ক্লাসের যে ব্যাকরণ বইটা আছে সেটাকে প্রাধান্য দিয়েই আমাদের পড়া উচিত। ঠিক আছে, আচ্ছা, তো বিশেষণ নিয়ে আলোচনা আপাতত এখানেই। এবার আসি বিশেষণ প্রসঙ্গে। ঠিক আছে, বিশেষণ তো ওই যে বললাম যে সবাই তো এটা সংজ্ঞা জানে যে দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা নির্ণয় হয়, সেটাকে বলা হয় বিশেষণ। তো এইটা একটু একটু লিখে বরং আমরা করি। যেমন ধরেন একটা শব্দ ধরে নেই, এ হলো একটা বিশেষ্য। ঠিক আছে, চতুর্দিকে বিশেষণ যোগ করাই। এবার কী করলাম, ওর চতুর্দিক দিয়ে বিশেষণগুলো যোগ করে দেয়, ধরেন ভালো, মন্দ, রোগা, মোটা, প্রথম, এসব। এখন আমাদের কিন্তু অনেকেরই ধারণা, আমরা পড়ানোর সময়ও দেখেন এভাবে বলি যে করিম ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়, এখানে ভালো হচ্ছে বিশেষণ। এটাও সত্যি কথা, ওটা বিশেষণ। কিন্তু যখনই আসে যে করিম প্রথম, ক্লাসে প্রথম, তখন ওই প্রথম যে বিশেষণ ওটা করিমের অবস্থান নির্ণয় করতেছে, সেটা আমাদের খেয়াল থাকে না। এজন্য আমি একটু সতর্ক করে দিচ্ছি যে এই বিশেষণগুলো একটু খেয়াল করতে হবে। ঠিক আছে, যে বা সংজ্ঞাটা একটু খেয়াল করে যে পদ অন্য কোনো পদের দোষ। ঠিক আছে, এখানে দেখেন মন্দ, গুণ, ভালো, অবস্থা, রোগা, মোটা, অবস্থান, প্রথম, তাহলে দোষ, গুণ, অবস্থান, পরিমাণ, সংখ্যা এগুলো নির্ণয় করা হয়, সেগুলো সবই হচ্ছে বিশেষণ। এখন বিশেষণকে বিভিন্ন পণ্ডিতেরা, ভাষাভাষীরা 3 ভাগে ভাগ করেছেন। প্রথমত বাক্যের প্রয়োগজনিত অবস্থায় বিশেষণ, অর্থাৎ বাক্যে প্রয়োগ করা হচ্ছে কী হিসাবে সেদিক থেকে ভাগ করা। তারপর আছে হলো গঠনগত শ্রেণীবিন্যাস বিশেষণ, প্রয়োগগত দিক থেকে 11 প্রকার, আবার গঠনগত দিক থেকেও 10 প্রকার বিশেষণ। এরপর থাকে হলো বিশেষণ বাক্যে ব্যবহারের অবস্থানের উপর নির্ভর করে। ওই যেমন ধরেন সাক্ষাৎ বিশেষণ, বিধেয় বিশেষণ, উদ্দেশ্য বিশেষণ, একপদী বিশেষণ, বহুপদী বিশেষণ, এরকম অসংখ্য ভাগে ভাগ করা হয়। কিন্তু দেখেন আমাদের কিন্তু এগুলো লাগে না। ঠিক আছে, আমাদের যেহেতু শুধু ওই পাঠ্য বইয়ের অংশটুকুই লাগে, আপনারা প্রস্তুতিটা ওইভাবেই নেবেন। ঠিক আছে, আপনি অনেক কিছু জানলাম, কিন্তু দেখা গেল যে ওই জানাটা অনেক সময় আমাদের জন্য কাল হয়ে ওঠে। ঠিক আছে, কেন কাল হয়ে ওঠে, যে ওটা আমরাই সিদ্ধান্ত নিতে পারি না যে এটা জানি কোন বিশেষ্য। সেক্ষেত্রে আমাদের অবশ্যই পাঠ্য বইটাকে গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, 014 যার নাম্বার, তিনি আপনার মাইক্রোফোনটা মিউট করেন, সমস্যা হচ্ছে। হ্যাঁ, বন্ধ করেন নাই কিন্তু। হ্যাঁ, এরপর আবার আরেকজন সমস্যা করতেছেন, আপনার ক্যামেরা সব অন করা বন্ধ করেন। যাই হোক, যা বলতেছিলাম, তো
বিশেষণকেও এত কোনোভাবে ভাগ না করে পুরনো নবম দশম শ্রেণীতে একটা আছে দেখেন, প্রধানত দুই রকম, নাম বিশেষণ আর ভাব বিশেষণ, ওইভাবেও নেওয়া যায়। ঠিক আছে, অথবা কোনো ইচ্ছে না যাইয়া বর্তমানে যে লেটেস্ট এডিশনটা আছে আপনার ইয়াতে, এই যে 9-10-এর বই হিসাবে যেটা বোর্ডের বই আর কি, 9-10 লেটেস্ট আসছে, আপনারা এটা ফলো করতে পারেন। ওইখানে কোনো শ্রেণীবিন্যাসই দেওয়া নাই। ঠিক আছে, অত না দিয়া যে গুণবাচক, তারপর অবস্থাবাচক, ঠিক আছে, পরিমাণবাচক, সংখ্যাবাচক, তারিখবাচক, এরকম অল্প কিছু শ্রেণীবিভাগ দেওয়া আছে। আপনারা ওইভাবে ধরে নেবেন, তাইলেই ভালো হবে। তাহলে প্রথমটা করে দেখাইলাম কেন, বিশেষের শ্রেণীবিভাগ। হয়তো অনেকে বলবেন যে কইরা দিলেন না, আলোচনাটা শর্টকাট হইলো, এই জন্য দিলাম, যে এটা আপনাদেরও হ্যাম্পারিং, কারণ আমি প্রশ্ন করার সময় কিন্তু একবারে যেহেন উচিত সেটাই করব। কিন্তু ওই যে বললাম যে ওটা আপনারও শেখা লাভ হচ্ছে না, আমারও লাভ হচ্ছে না। কারণ আমাদের আগে ভালো করতে হবে সিলেবাসে, তারপরে আপনি যত বেশি জানেন পড়াশোনার জন্য সেটা ভিন্ন বিষয়। ঠিক আছে, কিন্তু সিলেবাস থেকে যদি জানা না যায়, তার মানে সিলেবাস থেকে যদি আপনারা ভালো না পারেন তাহলে কিন্তু হবে না। সিলেবাসের বাইরে যা খুশি করেন, অসুবিধা নাই, কোনো সমস্যা না। যাই হোক, তো তাহলে বিশেষণটাকে নাম বিশেষণ, ভাব বিশেষণ এভাবে আগে শিখি। এটা একটু ভালো স্ট্যান্ডার্ড, এটার মধ্যে শিখলে আপনি মোটামুটি সবই পেয়ে যাবেন। ঠিক আছে, তো দেখেন বিশেষণকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়। এটা এইবার একটু জিনিস দেখেন, যে কারণে বললাম যে ক্লাসিফিকেশন এখন বিপজ্জনক কেন। যে বিশেষণ দুই ভাগে ভাগ করা হয়, নাম বিশেষণ এবং ভাব বিশেষণ। বিশেষ্য আর সর্বনামের বিশেষণকে বলে নাম বিশেষণ। এটা 10 প্রকার। আমাদের এখন এটুকু বললেই চলবে, ওইখানে গেলেই শুরু হবে ঝামেলা। যেমন বর্তমান ব্যাকরণে অব্যয়ের বিশেষণ একবারেই স্বীকৃত না। ক্রিয়া বিশেষণ এটা আলাদা পদ। ঠিক আছে, বিশেষণের বিশেষণ এটা এখন নাই, বাক্যের বিশেষণটাকে উদ্দেশ্য বিশেষণ, বিধেয় বিশেষণের মধ্যে রাখছে। তাহলে আবার খেয়াল করেন যে গত বছরের যে বইটা সেটাও যদি পড়ি তাইলেও সমস্যাগুলা বুঝতেই পারতেছেন। ঠিক আছে, আপনারা নিজেদের পড়ার জন্য কোনটা ভাব বিশেষণ, ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ সেভাবে খেয়াল করেন। তাহলে ধরেন নাম, বর্তমান বইতে এই যে নাম বিশেষণ এই 10 প্রকার, এই 10 প্রকারটা দেওয়া আছে, কিন্তু অব্যয়ের বিশেষণ বর্তমান বইয়ে নাই। তারপর ক্রিয়া বিশেষণ, এই যে ক্রিয়া বিশেষণ, ঠিক আছে, এটা আলাদা পদ হিসাবে স্বীকৃত, মানে এখন এটার বিশেষণ নাই, ওটা একটা আলাদা পদ হয়ে গেছে। তারপর বিশেষণের বিশেষণ বাংলা এখন স্বীকৃত না, সেটাকে বলে ভাব বিশেষণ। বাক্যের বিশেষণ ওটা প্রয়োগগতভাবে বিশেষণ, উদ্দেশ্য হলো কী বলে, উদ্দেশ্য বিশেষণ, বিধেয় বিশেষণ, সাক্ষাৎ বিশেষণ, এগুলো নানান হিসাবে অন্যভাবে নাম করা হয়। তো এটা টুকটাক করে আমরা যখন যেটা যেখানে পাবো তখন সেটা সেভাবে পড়ব। তো বর্তমান সময়ের জন্য আপাতত আমরা তাদের গুরুত্ব দিচ্ছি হলো এই অংশটুকু দেখার জন্য ভালো মতো, ওই তোমার আপনার বর্তমান যে 9-10-এর বই আছে সেটা। ঠিক আছে, তাহলে এই হিসাবে আমি পরামর্শ দেব যে নবম দশম শ্রেণীর পুরনোটা আর নতুনটা দুটা সমন্বয় করে পড়েন। আপনারা দেখবেন এই দুই ব্যাকরণ বইয়ের মধ্যেই অনেক ডিফারেন্স। কারণ সেখানে মাঝখান থেকে আমাদের কিন্তু মহাজ্ঞানী হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমাদের বাচ্চাদের পড়াইতে হবে, তারা সেইভাবে খাতায় লিখবে। এবং আপনাকে আরও লিখতে হবে যে এটা হলো মূলত আপনার ক্যাডেট 9-10, এখানে একবারে লেটেস্ট বোর্ডের বই যেটা আছে সেটাই। তো সেক্ষেত্রে আমার পরামর্শ হলো অতি অবশ্যই বোর্ডের বইটা আবার আপনারা ফলো করেন। ঠিক আছে, যেগুলো এখন ওই অত ক্লাসিফিকেশন একটু কঠিন। ঠিক আছে, এরপর থাকে হলো সর্বনাম। ঠিক আছে, জি, আপনি একটু অপেক্ষা করেন,
কথা বলার যখন সুযোগ হবে তখন বলবেন, এখন আমারই শেষ করতে দেন আমার মতো, ঠিক আছে? স্যার আরেকটা আরেকটা বিষয় বলি স্যার, মানে ক্লাসটা এমন বাচ্চা অসুস্থ, মানে বাচ্চাকে রাখতে হচ্ছে, মানে 761 যার নাম্বার 761, আপনি আপনার মাইক্রোফোন বন্ধ করেন। ভিডিওগুলো প্রত্যেকদিনই ভিডিওটা প্রত্যেকদিন দিয়ে দিতে 761 যার নাম্বার, আপনি আপনার মাইক্রোফোন মিউট করেন, আরেকজনের ই করলেন, ঠিক আছে? এগুলো আপনারা 761 যার নাম্বার, এগুলো বাদ দেওয়া যায় না সোহেল, এখান থেকে বাদ দেওয়া যায় না। মাইক্রোফোন নাই কাছে। এই যে এটা একটু, হাসপাতাল থেকে হ্যাঁ ওই যে এটা হ্যাঁ। আচ্ছা এখন ভালো হয়েছে তো, কী বলে, আচ্ছা এখন ভালো হয়েছে, এখন ওনাকে একটু অফ করে দেওয়া হয়েছে, এই জন্য ভালো হইলো। যাই হোক, তো এখন কথা বলতেছিলাম সর্বনাম প্রসঙ্গে, ঠিক আছে? তো এই ক্লাসটুকু আমরা বসেই নিব, সুতরাং এখনকার মতো এই অনলাইনের এই ক্লাসটুকু আপাতত অফ করে দিলাম আমরা, আপনারা এইটুকুই অনলাইনে পাবেন, ঠিক আছে? তারপরেরটুকু আমরা বসেই দেখব।